একের পর এক ছাত্র জনতা আমাদের সন্তানদের লাশ পড়তে থাকবে, আর আমরা শুধু নীরবে তাদেরকে দাফন করে আমরা শুধু দোয়ায় মুনাজাতের হাত তুলব, এটাতে আমাদের দায়িত্ব ক্ষান্ত হয় বলে আমি মনে করি না। যে দাবি, এ দাবিটাই এতটাই গভীর এবং এতটাই স্পর্শকাতর, সেই ক্ষেত্রে এই দাবি বাস্তবায়ন করতে গেলে সরকারের আসলে কেউই রক্ষা পাবে বলে মনে হয় না। জামাত নিষিদ্ধ করার প্রেক্ষিতে মানুষের বা জামাত কর্মীদের বা জামাত সমর্থকদের বা ধর্মীয় রাজনীতির সাথে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া হিসেবে আন্তর্জাতিক বিশ্বকে তারা এটা দেখাতে চায়। এরকম একটি রাজনৈতিক কৌশল থেকেই সরকার এই পদক্ষেপটি নিয়েছে বলে আমরা মনে করি। কাজে এটি সরকারের খুবই কাপুরুষোচিত একটি সিদ্ধান্ত। তাহলে এটি সরকারের উপরে আরো বড় অভিযোগ, তাহলে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রেও সরকার ব্যর্থ, এবং দেশের অভ্যন্তরে ঢুকে এভাবে আমার দেশের নাগরিককে তৃতীয় পক্ষ হত্যা করবে আর সরকার সেটাকে শুধুমাত্র অভিযোগ দিয়েই তাদের দায়িত্ব ক্ষান্ত করবে, তাহলে প্রশ্ন আসবে তাহলে সরকার কি কারণে থাকবে? ইনসাফের মুখোমুখিতে এবারে আমাদের অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। মুহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ ইনসাফের মুখোমুখি অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমাদের প্রথম প্রশ্ন, চলমান কোটা সংস্কার আন্দোলনে সরকারের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ উঠছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? যে এইভাবে নিরীহ ছাত্র জনতার উপর এই ধরনের বল প্রয়োগ, এটা কোনোভাবেই একটি স্বাধীন দেশের একটি আত্মসম্মান বোধ সম্পন্ন জাতির জন্য কোনোভাবেই সমীচীন মনে করি না, এবং এটাকে রাষ্ট্রের জন্য যেমন ক্ষতিকর মনে করি, সরকার হিসাবে সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত এবং কার্যক্রম হিসেবে আমি বিবেচনা করি। এবং ইতিমধ্যে এটা যে তাদের জন্য কতটা আত্মঘাতী তা প্রমাণিত। আজকে সরকারের এই মাত্রাতিরিক্ত অযৌক্তিক এই বল প্রয়োগের কারণেই দেশের সকল পেশার মানুষজন নির্বিশেষে ছাত্র জনতার পক্ষে, সরকারের বিপক্ষে তারা সক্রিয়ভাবে মাঠে নেমে এসেছে, যেটা কোনোভাবেই সমীচীন মনে করি না, আপত্তিকর এবং নিন্দনীয় একটা পদক্ষেপ বলেই মনে করি। আমরা জেনেছি যে ছাত্রদের 9 দফা দাবি ছিল, তো ছাত্রদের এই 9 দফার দাবি আন্দোলনকে এখন অনেকে 1 দফার আন্দোলন মনে করেছে, তো আপনারা কি মনে করছেন বিষয়টি? আমাদের কাছেও বিষয়টা অনেকটা এমনই মনে হচ্ছে, যদিও আমরা এই মুহূর্তেই মানে 1 দফার কোনো বিষয়কে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি না, তবে অবস্থা দৃষ্টি সেটাই মনে হচ্ছে, যেহেতু মূল প্রধান যেই বিষয়টি ছাত্র জনতার সামনে নিয়ে এসেছে সেটা হলো এই যে প্রাণহানি, এই প্রাণহানির সাথে সংশ্লিষ্ট যেই ব্যক্তিবর্গ তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা, এই যে দাবি, এই দাবিটাই এতটাই গভীর এবং এতটাই স্পর্শকাতর, সেই ক্ষেত্রে এই দাবি বাস্তবায়ন করতে গেলে সরকারের আসলে কেউই রক্ষা পাবে বলে মনে হয় না। সেক্ষেত্রে আসলে এই দাবির অর্থই হলো যে অনেকটাই 1 দফা। তো আমরা দেখেছি এই সংকটময় মুহূর্তে সরকারের নির্বাহী আদেশে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়টি কতটা যৌক্তিক, এবং এই ধারা বাহিকতা যদি চলে তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার যে পথ কি সুগম হলো কিনা? এটা অবশ্যই বিষয়টা এমনই, ইসলামী ধর্মভিত্তিক রাজনীতির যে সুযোগ আমাদের দেশে এখনো বলবৎ রয়েছে, এটাকে সাংবিধানিকভাবে বিভিন্নভাবে এটাকে সংকুচিত এমনকি নিষিদ্ধ করার প্রেক্ষাপট তৈরি করার জন্য এটা একটা প্রাথমিক পদক্ষেপ হিসেবে এটা কাজ করবে। তো আমরা মনে করি যে এই সময়ে সরকারের এই সিদ্ধান্তটা মূলত সাম্প্রতিক এই যে কোটা আন্দোলন, সাধারণ ছাত্র জনতার আন্দোলন এবং দেশবাসীর দলমত নির্বিশেষে সকল মত এবং পথের মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন এবং অংশগ্রহণ এই আন্দোলনের সাথে, সেই দিক থেকে মিডিয়া এবং আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্যই সরকারের এটি একটি রাজনৈতিক কৌশল, যে তারা এই আন্দোলনটাকে জামাত নিষিদ্ধ করার প্রেক্ষিতে মানুষের বা জামাত কর্মীদের বা জামাত সমর্থকদের বা ধর্মীয় রাজনীতির সাথে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া হিসেবে আন্তর্জাতিক বিশ্বকে তারা এটা দেখাতে চায়। এরকম একটি রাজনৈতিক কৌশল থেকেই সরকার এই পদক্ষেপটি নিয়েছে বলে আমরা মনে করি।
কাজে এটি সরকারের খুবই কাপুরুষোচিত একটি সিদ্ধান্ত।